শুরুটা খুব বেশি ভালো হলো না তারেক রহমানের। যুব রাজ্যে অভিষেকের মতো 2001 থেকে 2006 সালে বিএনপি জামায়াত শাসন আমলে তারেক রহমান কোনো মন্ত্রী ছিলেন না, কিন্তু সরকার চলেছে তার সমান্তরাল নির্দেশে হাওয়া ভবন থেকে। কিন্তু এবার তো তিনি নিজেই সর্বেসর্বা, নিজেই প্রধানমন্ত্রী, নিজেই দলের প্রধান, অন্য কোনো ভবনের চাপও তার উপর নেই। তাহলে কেন মাত্র 6 মাসের মাথায় মন্ত্রী অদল বদল এবং নতুন মন্ত্রী যোগ করলেন তারেক রহমান? লোকে বলা বলি করছে সরকারের ভেতরে বাইরে অশান্তি, আর এই অশান্তিতে একটুখানি প্রলেপ দিতেই মন্ত্রিত্বে অদল বদল এবং নতুন মন্ত্রী যোগ। প্রশ্ন হলো, একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রীও কি রেখে দেবেন তিনি শান্তির প্রলেপ দিতে? চলুন এই 6 মাস বয়সী সরকারের এলোমেলো মন্ত্রিসভা নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমেই বলে রাখি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় খালি হয়েছিল। সেখানে মঈন খানকে বসানো নিয়ে খুব বেশি রহস্য খোঁজার প্রয়োজন নেই। একটি পদ খালি হয়েছে, একজন জ্যেষ্ঠ নেতা সেখানে গেছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়েও প্রায় 2.5 মাস ধরে মন্ত্রী শূন্য ছিল। সাচিং প্রুজেরিকে সেখানে বসানো প্রশাসনিকভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু মন্ত্রিসভার রদবদলের গল্পটা এখানে শেষ হলেও প্রশ্ন শেষ হয়ে যেত। আসল প্রশ্ন তৈরি হচ্ছে কোথায় জানেন? তথ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ঘিরে। অর্থাৎ যেসব জায়গায় পদ খালি ছিল না সেখানেই কেন নাড়াচাড়া হলো? মাত্র 4 দিন আগেও তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সরকারের প্রথম 180 দিনকে বলেছিলেন ধ্বংসস্তূপের জঞ্জাল পরিষ্কারের সময়, আর 180 দিন পার হতে না হতেই সেই জঞ্জাল পরিষ্কারের দায়িত্ব থেকে তাকেই পরিষ্কার করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো। প্রশ্ন হলো, এটা কি পদোন্নতি হলো নাকি সম্মানজনক অপসারণ হলো? মাত্র কয়েকদিন আগেও তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ছিলেন সরকারের অন্যতম দৃশ্যমান মুখ। গত 10ই আগস্ট মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনকে নিয়ে গেলেন বরিশালের গৌর নদীতে নিজের গ্রামের বাড়িতে। রাষ্ট্রদূতকে খাওয়ালেন ভাজা ইলিশ, নানা দেশি পদ আর গৌর নদীর বিখ্যাত রসমালাই। বাড়ির আঙিনায় মার্কিন রাষ্ট্রদূত গাছের চারাও লাগালেন। আহা, রাজনীতির সময় কত দ্রুত বদলায়। সেই 10ই আগস্ট তিনি পূর্ণাঙ্গ তথ্যমন্ত্রী ছিলেন, আর কয়েকদিনের ব্যবধানে তথ্য মন্ত্রণালয় চলে গেল আন্দালিব রহমান পার্থর হাতে। স্বপনের জায়গা হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হিসেবে। অর্থাৎ মর্যাদা আছে, পিএমও তে অফিস আছে, প্রধানমন্ত্রীর কাছাকাছিও থাকা গেল, কিন্তু নিজের কোনো মন্ত্রণালয় নেই, দপ্তরবিহীন মন্ত্রী। এই কারণেই প্রশ্নটা আরো মজার হয়ে উঠল। যিনি মাত্র কয়েকদিন আগে মার্কিন রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে নিজের নির্বাচনী এলাকায় সরকারের কূটনৈতিক এবং রাজনৈতিক উপস্থিতি দেখাচ্ছেন, তিনি এমন কি করলেন যে 1 সপ্তাহের মধ্যেই তার হাত থেকে সরকারের সবচেয়ে রাজনৈতিক মন্ত্রণালয়গুলোর একটি নিয়ে নিতে হলো? এটি যদি পদোন্নতি হয় তাহলে তার মন্ত্রণালয়টি অন্য একজনকে দিয়ে দিতে হলো কেন? আর যদি পারফরমেন্সের সমস্যা হয়ে থাকে তাহলে তাকে আবার মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পাশে রেখে দেওয়া হলো কেন? সোজা ভাষায় ইলিশ রসমালাইয়ের আতিথেয়তা শেষ হতে না হতেই জহিরুদ্দিন স্বপনের তথ্যমন্ত্রিত্ব শেষ হয়ে গেল। ঘটনাটি হাস্যরসের হলেও এর রাজনৈতিক অর্থ মোটেও হাস্যকর নয়, কারণ এতে বোঝা যায় তারেক রহমানের 6 মাস বয়সী সরকারের ভেতরে দায়িত্ব, আস্থা এবং রাজনৈতিক প্রয়োজনের সমীকরণ খুব দ্রুত বদলাচ্ছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে বা ক্ষমতার কাঠামোতে মন্ত্রী থেকে উপদেষ্টা হওয়া শুনতে যতই সম্মানজনক হোক, একটি পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্তৃত্ব হারানো কিন্তু ছোট ব্যাপার নয়। জহিরুদ্দিন স্বপন এখন প্রধানমন্ত্রীর কাছাকাছি বসবেন, কিন্তু তথ্য মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তর, বিটিভি, বেতার, তথ্য অধিদপ্তর, চলচ্চিত্র কিংবা সরকারের যোগাযোগ ব্যবস্থার উপর সরাসরি মন্ত্রীর কর্তৃত্ব আর থাকছে না, মানে জহিরুদ্দিন স্বপনের থাকছে না। আর সেই জায়গায় কাকে আনা হলো? আন্দালিব রহমান পার্থকে, যিনি শেখ হাসিনার ঘনিষ্ঠতম আত্মীয়। পার্থর নেতৃত্বে সেই
এক ব্যক্তি এক দল বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি ছিল বিএনপির পুরনো জোট সঙ্গী। 1999 সাল থেকে তারা বিএনপির সঙ্গে ছিল। আবার 2019 সালে সেই বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ছেড়েও চলে যান পার্থ। তখন পার্থ প্রকাশ্যেই বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়েছিলেন। সেই পার্থ এবার বিএনপির সঙ্গে জোট করে নির্বাচন করেছেন। 6 মাসের মাথায় পেয়েছেন সরকারের সবচেয়ে রাজনৈতিক মন্ত্রণালয়গুলোর একটি, তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। কেন? মন্ত্রী হওয়ার মতো বিএনপিতে আর কোনো নেতা ছিলেন না, নাকি তথ্য মন্ত্রণালয়ে এমন একজন দরকার হয়েছে যিনি বিএনপির সাংগঠনিক কাঠামোর মানুষ নন, কিন্তু টেলিভিশনের পরিচিত মুখ, কথা বলতে পারেন, রাজনৈতিক বিতর্কে আক্রমণাত্মক এবং সরকারকে জনসমক্ষে ডিফেন্ড করার সক্ষমতা রাখেন? এরকম কেউ? বিডি নিউজের সঙ্গে কথা বলা একজন রাজনৈতিক বিশ্লেষকও প্রায় একই সম্ভাবনার কথা বলেছেন। পার্থ আউটস্পোকেন, ফলে সরকারের পক্ষে বক্তব্য দেওয়া এবং জনমত তৈরিতে তাকে কাজে লাগানো হতে পারে। তাহলে প্রশ্ন আরো বড়, 6 মাসেই কি তারেক রহমান বুঝে গেলেন যে তার সরকারের সবচেয়ে বড় সংকট শুধু বিদ্যুৎ নয়, গ্যাস নয়, বিনিয়োগ নয়, আইনশৃঙ্খলাও নয়, সরকারের নিজের কথাটি মানুষকে বিশ্বাস করানো? মানুষ তো সরকারকে বিশ্বাস করছে না এবং সেটাই এখন জরুরি কাজ হয়ে দাঁড়িয়েছে। এবং সেই জন্য স্বল্পভাষী বা কম ভাষী জহিরুদ্দিন স্বপনকে সরিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলতে পারঙ্গম পার্থকে এনে বসানো হলো তথ্য মন্ত্রণালয়ে। সে কারণে তথ্যমন্ত্রী বদলানো সাধারণত বিদ্যুৎ উৎপাদন বাড়ায় না, দ্রব্যমূল্য কমায় না, বিনিয়োগও আনে না, কিন্তু সরকারের বয়ান বদলায়। অর্থাৎ সরকার যদি মনে করে কাজের চেয়ে এখন কাজের গল্প ভালো করে বলা বেশি জরুরি, তাহলে পার্থের নিয়োগের রাজনৈতিক ব্যাখ্যাটা আমরা পাই। বেসামরিক বিমান পরিবহনেও একই ধরনের প্রশ্ন। আফরোজা খানম রিতাকে সরিয়ে তার অধীনেই প্রতিমন্ত্রী থাকা রশিদুজ্জামান মিল্লাতকে সরাসরি মন্ত্রী করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে নতুন কোনো লোক দিয়ে শূন্যস্থান পূরণ করা হয়নি। একই মন্ত্রণালয়ের জুনিয়রকে প্রমোশন দিয়ে সিনিয়রের চেয়ার দেওয়া হয়েছে, আর সিনিয়রকে পাঠানো হয়েছে খাদ্য মন্ত্রণালয়ে। এটি নিছক রুটিন বদলি হলে বলতে হয় রুটিনটাও বেশ নাটকীয়। মিল্লাত আবার বিএনপি জামায়াত জোট সরকারের সময় থেকেই তারেক রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক বলয়ের মানুষ, হাওয়া ভবনের মানুষ। কাজেই প্রশ্ন উঠতেই পারে, 6 মাসের কাজের মূল্যায়নে মন্ত্রণালয়ের পারফরমেন্স বেশি গুরুত্ব পেয়েছে নাকি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আস্থার মানুষদের আরো গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে? তারপর এলো পররাষ্ট্র মন্ত্রণালয়। হুমায়ুন কবির ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং লন্ডনে প্রধানমন্ত্রীর সবচেয়ে লন্ডনে যখন তারেক রহমান ছিলেন তখন তার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ। এখন তাকে প্রতিমন্ত্রী বানিয়ে সরাসরি মন্ত্রণালয়ে পাঠানো হলো, কিন্তু সেখানে শামা ওবায়দ আগে থেকেই প্রতিমন্ত্রী ছিলেন। ফলে একই মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী হলেন। মন্ত্রিপরিষদ সচিব বলছেন দুজন প্রতিমন্ত্রী থাকলে নাকি অসুবিধা নেই। আইনে তো অবশ্যই অসুবিধা নেই, কিন্তু রাজনৈতিক প্রশ্ন তো আইন দিয়ে শেষ হয় না। একজন পররাষ্ট্রমন্ত্রী, তার নিচে 2 জন প্রতিমন্ত্রী, এর সঙ্গে প্রধানমন্ত্রীর নিজস্ব কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণের কাঠামো। তাহলে দায়িত্বের সীমারেখাটা আসলে কোথায়? কে কোন অঞ্চল দেখবেন, কে কোন ফাইল দেখবেন, নাকি পরে আবার দায়িত্ব ভাগ হবে? 6 মাস বয়সী সরকারের যদি দায়িত্বের মানচিত্র এত দ্রুত পুনরায় আঁকতে হয়, তাহলে প্রথম মানচিত্রটি কে এঁকেছিল? সরকার বলতেই পারে যে 6 মাস পরে পারফরমেন্স রিভিউ করে পরিবর্তন খুবই স্বাভাবিক। কথাটি নীতিগতভাবে সত্য। প্রধানমন্ত্রী কাজ না করা মন্ত্রী সরিয়ে দেবেন, দায়িত্ব পাল্টাবেন, নতুন মানুষ আনবেন। বরং 5 বছর একই ব্যর্থ মন্ত্রীকে চেয়ার আঁকড়ে রাখার চেয়ে সেটি ভালো। কিন্তু সমস্যা হলো সরকার এখনো প্রকাশ্যে বলেনি কোন মন্ত্রীর কোন পারফরমেন্সের সমস্যা ছিল। যদি পারফরমেন্সই কারণ হয়, জনগণকে বলুন তথ্য মন্ত্রণালয়ের সমস্যা কোথায় ছিল, বিমান মন্ত্রণালয়ের সমস্যা কি হয়েছিল। যদি সমস্যা না থাকে তাহলে মন্ত্রী বদলালেন কেন? আর যদি সমস্যা থাকে তাহলে তাকে অন্যত্র মন্ত্রী বা উপদেষ্টা বানিয়ে পুরস্কৃত করা হলো কেন? প্রশ্নটির উত্তর গুরুত্বপূর্ণ নয়? গুরুত্বপূর্ণ। কারণ 6 মাস হলো এমন একটি সময় যখন একটি নতুন সরকার সাধারণত তার মন্ত্রীদের কাজের ছন্দ তৈরি করে, ভারসাম্য তৈরি হয়। আর তারেক রহমানের সরকার সেই ছন্দ তৈরির সময়েই চেয়ার বদলাচ্ছে, দায়িত্ব বদলাচ্ছে, উপদেষ্টাকে প্রতিমন্ত্রী করছে, মন্ত্রীকে উপদেষ্টা করছে, প্রতিমন্ত্রীকে মন্ত্রী করছে এবং নিজের দলের বাইরের একজন নেতাকে সরকারের প্রচার এবং তথ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে বসাচ্ছে।
আমার কাছে এটাকে শুধু মন্ত্রিসভার সম্প্রসারণ বলে মনে হচ্ছে না, বরং সরকারের প্রথম 6 মাসের একটি রাজনৈতিক স্বীকারোক্তি মনে হচ্ছে যে প্রথম সেটআপটি আসলে ঠিকমতো কাজ করছে না, অথবা সামনে যে রাজনৈতিক চাপ আসছে সেটি সামলাতে পুরনো সেটআপ আসলে যথেষ্ট নয়। বিদ্যুৎ জ্বালানি সংকট আছে, অর্থনীতিতে অস্বস্তি আছে, বিদেশি বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা আছে, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন আছে, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন আছে, আবার দলের ভেতরেও ক্ষমতার ভারসাম্য সামলাতে হচ্ছে। এর মধ্যেই মন্ত্রিসভার নতুন হিসেব নিকেশ। আর সবচেয়ে মজার বিষয় হলো 6 মাসে যদি প্রথমবার চেয়ার বদলাতে হয়, সামনে যে আর চেয়ার বদলাতে হবে না তার নিশ্চয়তা কি? তারেক রহমান এক সময় হাওয়া ভবনে বসে সরকারের চেয়ার নাড়াতেন বলে অভিযোগ ছিল। এবার তো আর হাওয়া ভবন নেই, আছে তিনি নিজেই তো প্রধানমন্ত্রীর চেয়ারে, যে কথা শুরুতেই বলেছি। তাই এখন চেয়ার নড়লেও দায় দেওয়ার মতো আর কোনো ভবন নেই। নিজেই নিজেকে দায় দেবেন তারেক রহমান। কেন বদলালেন, কি কারণে বদলালেন বুঝতে পারছেন কিছু? চেষ্টা করলাম বোঝার। ভালো থাকবেন সবাই।